আন্দামান নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে বঙ্গোপসাগরের স্বচ্ছ নীল জল, নারকেল আর পামে ভরা সবুজ দ্বীপ, সাদা আর রূপলি বালির মোহময়ী সৈকত আর মনোমুগ্ধকর সূর্যাস্ত। আর আছে নানান ওয়াটার অ্যাক্টিভিটি, আর অবশ্যই সেলুলার জেল, স্বাধীনতা সংগ্রামীদের অত্যাচারী কাহিনী, সব মিলিয়ে বিস্তৃত আর বাকরুদ্ধ করা এক সৌন্দর্য। আমাদের ট্যুর ছিল 8 দিনের। গুড মর্নিং, সুতপা শরণ্যার একটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। এখন বাজে ভোর 5:30। আমরা বেরিয়ে পড়েছি আমাদের আন্দামান সফরের উদ্দেশ্যে। আমাদের বাড়ি থেকে দমদম এয়ারপোর্ট যেতে সময় লাগবে প্রায় 2 ঘন্টা মতন, কিন্তু ভোরবেলা এখন রাস্তা অনেক ফাঁকা, সেই জন্য আমরা আশা করছি যে একটু আগেই পৌঁছে যাব। তো আমরা হাতে অনেক টাইম নিয়েই বেরিয়েছি, কারণ এয়ারপোর্টে এমনিতেই 2 ঘন্টা আগে ঢুকতে হয়। আমরা চলে এসেছি এয়ারপোর্টে। তো আমাদের হাতে এখন প্রচুর সময়, আমাদের ফ্লাইট 9টা 5-এ, তো এখনও আমাদের হাতে প্রায় 2 ঘন্টা মতন সময় আছে। এখন আমরা চেক ইন করার জন্য লাইনে দাঁড়িয়েছি। আমরা এয়ারপোর্টের ভিতরে ঢুকে গেছি। এরপরে আমাদের লাগেজ চেক ইন হবে। আমাদের ফ্লাইট আছে ইন্ডিগোতে 9টা 5-এ, তো আমাদের হাতে এখন প্রচুর সময় আছে। ইন্ডিগোতে যাওয়ার সময় আমাদের ফ্লাইট ভাড়া নিয়েছিল পার হেড 5,000 টাকা, আর আসার সময় নিয়েছিল 10,000 টাকা। তো আপনারা যদি 2-3 মাস আগে থেকে যাওয়ার প্ল্যানিং করে টিকিট কেটে রাখেন, তাহলে ফ্লাইটের টিকিটের দাম আরেকটু কম হলেও হতে পারে। কিন্তু আমাদের টিকিটের দাম এত বেশি নিয়েছে, তার কারণ আমরা আন্দামান যাওয়ার 2 দিন আগেই প্ল্যানিং করেছি যে আমরা আন্দামান যাব। আমাদের আগে থেকে কোনো প্ল্যানিং ছিল না আন্দামান যাওয়ার, কারণ আমাদের গ্যাংটক যাওয়ার কথা ছিল এবছর। আমাদের টিকিট কাটা ছিল 28 তারিখ গ্যাংটক যাওয়ার, কিন্তু আপনারা তো জানেন এবছর এত পরিমাণে বৃষ্টি হচ্ছে চারিদিকে, তো সেই জন্য আমরা লাস্ট মোমেন্টে গ্যাংটক যাওয়ার প্ল্যানটা ক্যান্সেল করে 28 তারিখে টিকিট ক্যান্সেল করে 28 তারিখেই আন্দামান যাওয়ার টিকিট কেটেছি 30 তারিখের জন্য। মাত্র 2 দিনের মাথায় টিকিট কেটে সমস্ত প্ল্যানিং করে হোটেল বুকিং করে আমরা আন্দামান ঘুরতে যাচ্ছি। তো সেই জন্য আমাদের সব কিছুতে খরচটা একটু বেশিই পড়েছে, কারণ আমরা ঠিক মতন প্ল্যানিং করার সুযোগই পাইনি। খুব তাড়াতাড়ি 2 দিনের মাথায় প্ল্যানিং করে আমরা আন্দামান যাচ্ছি। তো আমাদের সিকিউরিটি চেকিং অনেকক্ষণ আগে হয়ে গেছে, আমরা এখন অপেক্ষা করছিলাম। আমাদের বোর্ডিং এখনও শুরু হয়নি। দিয়ে এখন আমরা বোর্ডিংয়ের জন্য লাইনে দাঁড়িয়েছি। আমাদের গেট নাম্বার হচ্ছে 23। हमें बेहद खुशी है कि आपको हम हमारे देश के साथ जोड़ सके। प्रस्तुत है आपके लिए इंडिया बाय लेडीज एंड जेंटलमैन, बॉयज एंड गर्ल्स, वेलकम ऑन बोर्ड फ्लाइट। Secure the strap around your waist. আমাদের প্লেন ছেড়ে দিয়েছে, এখন বাজে 9টা 5, আর পোর্ট ব্লেয়ারে ল্যান্ড করবে 12টা 20-তে।
confirm clearance. Thank you. अधिकारों की जानकारी airsewa.gov.in पर उपलब्ध है। आप अपने कीमती सुझाव goindigo.in पर या फिर अपने रजिस्टर्ड मोबाइल नंबर নিচে নীল বঙ্গোপসাগর আর উপরে সাদা পেজা তুলোর মতন মেঘ। এ এক প্রকৃতির অপূর্ব রঙের খেলা। খানিকক্ষণের মধ্যেই সাদা মেঘের আড়ালে নিচে উঁকি দিল আন্দামান দ্বীপপুঞ্জ। থেকে বেশি ভিডিও আমি আর করতে পারিনি, তার কারণ যেহেতু এই পোর্ট ব্লেয়ারের এয়ারপোর্টটা মিলিটারি এয়ারপোর্ট, যেহেতু ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ হওয়ার পর থেকে ইন্ডিয়ার সব মিলিটারি এয়ারপোর্টে ল্যান্ডিং এবং টেক অফের সময় ভিডিও এবং ফটোগ্রাফি করা বারণ আছে। এই জন্য পোর্ট ব্লেয়ারে প্লেন ল্যান্ডিং হওয়ার অনেক আগে থেকে আমাদের জানলা বন্ধ করে দিতে বলেছিল। সেই জন্য এখানে আর কোনো ভিডিও বা ফটো আমরা তুলতে পারিনি। सभी यात्रियों से हम एक बार फिर निवेदन करते हैं कि टेक ऑफ, लैंडिंग और टैक्सी के दौरान आपातकालीन निकास के अलावा सारे विंडो शीट्स बंद कर दिए जाए। यह एक सैनिक हवाई अड्डा है और यहाँ আমরা পৌঁছে গেছি পোর্ট ব্লেয়ার এয়ারপোর্টে। এয়ারপোর্টের ভেতরেও কিন্তু ভিডিও করা বারণ, সেই জন্য আমি এয়ারপোর্টের ভেতরটাও ভিডিও করিনি। আমরা এখন গাড়ির জন্য এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছি। আমাদের গাড়ি চলে এসেছে, আমরা এখন যাচ্ছি আমাদের হোটেলে। পোর্ট ব্লেয়ার এয়ারপোর্টের কাছেই হচ্ছে আমাদের হোটেল। আমাদের হোটেলের নাম কোরাল রিফ হোটেল রিসর্ট। আমরা আমাদের রুমে চলে এসেছি। তো বেডটাও বেশ বড়, আর এখানে একটা ছোটো মতন বারান্দা আছে। তো বারান্দা থেকে এই ভিউটা দেখা যাচ্ছে। আর একটা কাবার্ড আছে, একটি টিভি আছে, আর ওয়াশরুমটাও বেশ বড়। তো ভালোই, মোটামুটি রুমটা বেশ অনেক বড়। তো আমরা এখন ফ্রেশ হয়ে নিই। ফ্রেশ হয়ে আমরা এখন নিচে যাব লাঞ্চ করতে। লাঞ্চ করে তারপরে আমরা বেরোবো। সেটা আমাদের এখানকার জন্য দিচ্ছে। লাঞ্চে আমরা নিয়েছি ভাত, ডিমের কারি, চিকেন আর আলু ভাজা। যাচ্ছি, দাঁড়াও।
লাঞ্চ করে আমরা একটু বাইরে বেরোলাম ঘুরতে। বাইরের ওয়েদারটা খুবই সুন্দর। তো এখন আমরা উপরে যাব, গিয়ে রুমে গিয়ে রেডি হব। রেডি হয়ে আমরা এখন বেরোবো সেলুলার জেল দেখতে। আর এখানে একটা সি বিচ আছে ওখানে। লাঞ্চ সেরে আমরা রওনা দিলাম সেলুলার জেল দেখার জন্য। আজ আমাদের আন্দামানে প্রথম দিন। আন্দামানের কিন্তু খুব প্লেজেন্ট ওয়েদার ছিল। আমরা তো একদম মে মাসের এন্ডে এসেছিলাম, তো সেই জন্য আমরা ভেবেছিলাম যে খুব গরম থাকবে, কিন্তু আন্দামানে কিন্তু একদমই গরম ছিল না, খুব সুন্দর ওয়েদার ছিল। এই হচ্ছে সেই সেলুলার জেল। 1896 সালে এই জেল তৈরির কাজ শুরু হয়, আর 1906 সালে এটা শেষ হয়। জেলের মধ্যে প্রবেশ মূল্য 30 টাকা। জেলে ঢোকার সময়ই আপনার মনে পড়ে যাবে ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস। আমরা এখন আছি ঐতিহাসিক কুখ্যাত সেলুলার জেলের ভেতরে। প্রচুর বিপ্লবী মৃত্যুবরণ করেছে এখানে, অত্যাচারিত হয়েছে এই জেলে। এখানে 696টা সেল রয়েছে। 1857 সালে সিপাহী বিদ্রোহ শেষ হওয়ার পরেই বন্দি বিদ্রোহীদের পাঠানো শুরু হয় আন্দামানে। চারিদিকে সমুদ্র আর হিংস্র উপজাতিদের বাস। স্বাভাবিক কারণেই ইংরেজদের হয়ে ওঠে এই দ্বীপ পছন্দের কয়েদখানা। একবার দ্বীপান্তরিত হয়ে এখানে এলে বন্দীদের আর ফিরে যাওয়ার কোনো উপায় ছিল না। অমানসিক কষ্ট, নির্যাতন, চূড়ান্ত অমানবিক আচরণ, অসুখ বিসুখ, এই সব কিছুতেই শেষ হয়ে যেত শত শত বন্দির প্রাণ। আক্ষরিক অর্থে আন্দামান সেই যুগের কালাপানি। তবে অগ্নিযুগের বিপ্লবীদের মনোবল ভাঙতে পারেনি কালাপানির ভয়। দেশমাতৃকার সেবায় কালাপানির সাজা তাদের কাছে ছিল সম্মানের, আত্মমর্যাদার। এই সেলুলার জেলে যত ইট ব্যবহার করা হয়েছিল সেগুলো আনা হয়েছিল বার্মা থেকে। আর এখানে 7টা উইং রয়েছে। 7টা উইংয়ের মধ্যে এখন অবশিষ্ট আছে 3টে উইং, আর প্রত্যেকটা উইং G+2 মানে 3 তলা করে। এই 7খানা উইং এমনভাবে তৈরি করা যে প্রত্যেকটা উইংয়ের ফ্রন্ট ফেস তার সামনের উইংয়ের ব্যাক ফেসের দিকে মুখ করা। কোনোভাবেই বন্দিরা যাতে ঐক্যবদ্ধভাবে না হতে পারে সেই জন্যই এইরকম ব্যবস্থা করা হয়েছে। 7টা উইংয়ের মাঝখানে একদম সেন্ট্রাল পয়েন্টে ছিল সেন্ট্রাল টাওয়ার। এখান থেকে বন্দীদের উপর নজরদারি করা হতো। আর এটা হচ্ছে বন্দীদের কর্মশালা। কর্মশালা কম, অত্যাচারশালা বেশি ছিল। আমরা এখন যাচ্ছি দোতলায় সেলুলার জেলের কুঠুরিগুলো কেমন ছিল সেটা দেখার জন্য। এই হচ্ছে সেলুলার জেলের একটা কুঠুরি। 14 ফিট 8 ইঞ্চি বাই 8 ফিট 9 ইঞ্চি হচ্ছে একটা কুঠুরি। সেলের দরজা এবং লক এমনভাবে তৈরি করা ছিল, দেখুন, দরজা বন্ধ থাকলে কোনোভাবেই বন্দিরা কিন্তু তালা খুলতে পারবে না। কোনোভাবেই বন্দির পক্ষে হাত বাড়িয়ে সেলের দরজা খোলা সম্ভব ছিল না। বন্দিদেরকে লক করে বন্দিদেরকে চাবি ছুড়ে দেওয়া হতো। তারা জানতো যে বন্দিরা কোনোভাবেই সেই চাবি ব্যবহার করে লক খুলতে পারবে না। পরের দিন বন্দিদের কাছ থেকে চাবি নিয়েই রক্ষীরা লক খুলতেন। দিনের পর দিন এখানে অত্যাচারিত হয়েছে অসংখ্য বিপ্লবী। এখানে এখন বিপ্লবীদের নাম লেখা আছে, যারা বন্দী ছিলেন তাদের নাম লেখা আছে। আর এই হচ্ছে বাংলার বিপ্লবীরা। প্রথমেই নাম ছিল সুরেন্দ্রনাথ দত্ত, অধীর চন্দ্র সিং, কতজনেরই বা নাম নেব। আর এই দেখুন, উইকিপিডিয়া তথ্য অনুযায়ী বন্দী 585 জনের মধ্যে 398 জনই হচ্ছে বাঙালি বিপ্লবী। উল্লাসকর দত্ত, বারিন ঘোষ, শচীন্দ্রনাথ সান্যাল, হরিপদ চৌধুরী
কত জনেরই বা নাম নেব। বুঝতে পারছেন তো বাংলার বিপ্লবীদের অবদান ভারতবর্ষের এই স্বাধীনতার জন্য কতটা। সেলুলার জেলের কয়েদিদের শারীরিক অত্যাচারের পাশাপাশি তীব্র মানসিক অত্যাচারও সহ্য করতে হতো। সবচেয়ে নিদারুণ ছিল খাবার, পচা সবজি, পোকা পড়া রুটি, বুনো ঘাস সিদ্ধ খেতে দেওয়া হতো বন্দীদের। সেই সাথে ছিল সাংঘাতিক নোংরা জল। এর প্রতিবাদে বন্দীরা অনশন করেছে বারবার। তখন তাদের জোর করে মেকানিক্যালি ফিট করানো হতো। অনশনগত অবস্থায় শহীদ ভগৎ সিংয়ের সহযোগী মহাবীর সিং, মোহন কিষণ রামদাস এনারা প্রাণ হারিয়েছিলেন তাদের জোর করে খাওয়ানোর সময়। সেন্ট্রাল টাওয়ারের মাঝখানে এই সিঁড়িটা রয়েছে। এই সিঁড়িটা দিয়ে একদম ওপরে চলে যাওয়া যাবে। ওই বাঁ দিকে হচ্ছে নর্থ ওয়ে আর এই দিকে হচ্ছে ডান দিকে রস আইল্যান্ড। এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে রস আইল্যান্ড। রস আইল্যান্ডকে নেতাজি সুভাষচন্দ্র বসু দ্বীপ বলা হয়। দেখুন পুরো 3 দিকে সমুদ্র, একদম পুরো চারিদিক সমুদ্রে, আর এই দিকটা হচ্ছে পোর্ট ব্লেয়ার। পালানোর কোনো সুযোগই ছিল না। যে 4টে উইং অবশিষ্ট ছিল সেগুলো এখন হাসপাতাল তৈরি হয়েছে। ব্রিটিশরা আন্দামানে সেলুলার জেল তৈরির পরিকল্পনা শুরু করে 1872 সালে লর্ড মেয়ো হত্যার পরে। পোর্ট ব্লেয়ারে প্রাক্তন বন্দী শের আলী আফ্রিদি পেছন থেকে ছুরিকাঘাত করে হত্যা করে তৎকালীন ব্রিটিশ ভাইসরয় লর্ড মেয়োকে। দিনটা ছিল 8ই ফেব্রুয়ারি 1872। এই জেলের ভেতরে একটা ফাঁসিঘর রয়েছে, সেলুলার জেলের ফাঁসিঘর। এই যে এদিক দিয়ে ফাঁসিঘরের নিচেও যাওয়া যায়। बेहतरीन नहीं है, नीचे ऊपर रह सकते हैं। हाँ এখানে হ্যাং করে দেওয়ার পরে তোমার এই জায়গাটা প্ল্যাটফর্মটা খুলে যেত, এখানে হ্যাং হয়ে যেত। ঠিক আছে। শয় শয় মানুষ নিজেদের সুখ শান্তি, নিজেদের জীবন বিসর্জন দিয়ে নিজেদের উৎসর্গ করেছে যে স্বাধীনতার জন্য আমরা আজকের দিনে দাঁড়িয়ে এই আমাদের আজকের জীবনের জন্য তারা উৎসর্গ করেছিল তাদের জীবন। তাদেরকে শতকোটি প্রণাম আমাদের তরফ থেকে। এখানে লাইট অ্যান্ড সাউন্ড শো হয় ঢুকেই ডান দিকে। আজকে সন্ধ্যাবেলা আমরা লাইট অ্যান্ড সাউন্ড শো দেখতে আসবো 5:30টার সময়। এখানে 3টে শো হয়, তবে সব শো কিন্তু প্রতিদিন হয় না। অনলাইনে অবশ্যই আগে থেকে টিকিট কেটে এখানে আসবেন। পার হেড 300 টাকা। আমরা যে এতক্ষণ সেলুলার জেল ঘুরে দেখলাম, তো এই গাইড দাদা আমাদেরকে পুরো জেলটা ঘুরে দেখাচ্ছিল, জেল সম্বন্ধে সব কিছু জানালো। তো এই জেলের নাম কেন সেলুলার জেল হয়েছে এই দাদা বলছে, আপনারা একবার শুনুন। लैंप हाथ में ले सिक्योरिटी गार्ड घूमता रहेगा। सोने के लिए वुडन का बेड मिलता था सभी को। बेड का विड्थ जितना रहेगा, हाइट इतना होगा, लेंथ होगा 6.5 फीट। एक बेड और एक ब्लैंकेट सभी को मिलता था। और 1 सेल में 1 पर्सन ही रखते थे। अकेले रहेगा, मेंटली टॉर्चर होगा, बातचीत नहीं कर पाएगा, कॉन्स्पिरेसी नहीं कर पाएगा। वैसे रूम है बड़ा। रूम का लेंथ 13.5 फीट, विड्थ 7.5 फीट, हाइट 10 फीट है। सामने डोर होगा, पीछे वेंटिलेशन होगा। वेंटिलेशन 8 फीट ऊपर है ताकि फ्रीडम पर बाहर देख न पाए। इस जेल का नाम सेलुलर जेल किस वजह से रखा गया? कोई भी जो जेल होता है उसमें कैटेगरीज रहेगा। डॉर्मेटरी 8-10 लोगों को रखने का सेल, अंडा सेल जैसा सेल, हाइट कम वाला सेल, लाइट कम वाला सेल, टॉयलेट, बाथरूम, ऑफिस सब रहेगा। लेकिन इस जेल में किसी भी तरीके का कोई कैटेगरीज नहीं है। सभी है इक्वल सिंगल सेल्स, और एक नहीं दो नहीं पूरे 693 सेल्स थे। सेल से ही इसका नाम सेलुलर रखा गया। সেলুলার জেলে গেটে ঢোকার সময় ডান দিকে বাঁ দিকে দুটো মিউজিয়াম আছে। এটা হচ্ছে সেই মিউজিয়াম দুটিতে এখানকার বন্দীদের ছবি এবং তাদের আত্মবলিদানের কাহিনী লেখা রয়েছে। এবার আমরা যাচ্ছি করবিনস কোভ বিচে। এটা দেখার পর আমরা আবার সেলুলার জেলে ফিরে আসব লাইট অ্যান্ড সাউন্ড শো দেখার জন্য। ব্যবস্থা করে রেখেছে তাদের। আইল্যান্ডে গিয়ে ওয়াটার রস নর্থ যদি দুটোই থাকে তাহলে আপনার ফুল ডে হয়ে যাবে। হ্যাঁ মানে রস আর নর্থ হ্যাঁ, 2টা-2:30 পর্যন্ত থাকবেই। আচ্ছা আচ্ছা আচ্ছা। চারিদিকেই শুধু জল আর জল। আমরা এখন পৌঁছে গেছি করবিনস কোভ বিচে।
এই সৈকতে অনেক নারকেল এবং পাম গাছ দেখা যাচ্ছে। এই গভর্নমেন্ট কুপস বিচ পোর্ট ব্লেয়ার থেকে অনেকটাই কাছে। এই বিচে প্রচুর ওয়াটার অ্যাক্টিভিটিও আছে। এছাড়া বিচের ধারে প্রচুর দোকানও বসেছে, এখান থেকে আপনারা টুকটাক জিনিসপত্র কেনাকাটা করতে পারেন। আমরা চলে এসেছি সেলুলার জেলের সামনে লাইট অ্যান্ড সাউন্ড শো দেখার জন্য। এখানে প্রবেশ করতে আপনার একটা আইডি কার্ড লাগবে, সেটা আপনার মোবাইলে থাকলেও হবে, আর লাগবে টিকিটটা। সেলুলার জেলের সামনেই আছে বীর সাভারকার পার্ক, যেটা আমরা পরে দেখব। এখানে যে লাইট অ্যান্ড সাউন্ড শো হয় সেটা একদম দুর্ধর্ষ হয়, সেই জন্য সেটা আপনারা কোনোভাবেই দেখতে মিস করবেন না। মোট 3টে শো হয় এখানে, তো একটা শো হয় 45 মিনিট ধরে। এই শো দেখতে প্রচুর ভিড় হয়, তাই টিকিট আপনারা আগে থেকে অনলাইনে বুকিং করে নেবেন। এইখানেই এখন লাইট অ্যান্ড সাউন্ড শো শুরু হবে। शाम तक हर आदमी को 30 पाउंड तेल निकालना है, समझे? हम इतना तेल कैसे निकालेंगे? वो मशीनें तो हाथ से चलानी पड़ती हैं। এই শোতে মূলত স্বাধীনতা সংগ্রামীদের অন্ধকারময় ও অত্যাচারী কাহিনী বর্ণিত হয়। শেষে কিভাবে তারা মুক্তি লাভ করে তাও দেখানো হয়, এবং এত সুন্দরভাবে আলো এবং শব্দের দ্বারা তুলে ধরা হয় যে 45 মিনিট আপনি বাকরুদ্ধ হয়ে যাবেন। वो सारी कुर्बानियां जो देशभक्त वीरों ने यहाँ दी, অসাধারণ লাগলো এই লাইট অ্যান্ড সাউন্ড শো দেখতে। আন্দামান এলে আপনারা কিন্তু অবশ্যই এই সেলুলার জেলের লাইট অ্যান্ড সাউন্ড শো কিন্তু অবশ্যই দেখবেন। হোটেলে গিয়ে একটু রেস্ট নিয়ে তারপর আমরা একটা অন্য রেস্টুরেন্টে গেছিলাম ডিনার করতে। রাত্রে আমরা বাজারে একটা রেস্টুরেন্টে গেছিলাম। মেন কোর্স হ্যাঁ বলো। আমরা প্রথমে কিছু স্টার্টার খেলাম, তারপরে নেওয়া হয়েছে এখানে নান, মটন বিরিয়ানি আর ডিমের একটা আইটেম। রাত কটা বলতে খোলা থাকে এখানে দোকানপাট? রেস্টুরেন্ট বাগেরা অনেক আমার থেকে বড় ফিল্ম আছে। তো চলে এসেছি আমরা আমাদের হোটেলে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। তো আমাদের আন্দামান সফরের প্রথম দিন আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। দেখা হবে পরের দিন একটা নতুন ব্লগে।